রাজনীতির অভিভাবক গণতন্ত্রের বাতিঘর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বিদায়ে যে শূন্যতা তৈরি হলো তা কতটুকু পূরণ করা সম্ভব, চ্যালেঞ্জই বা কি? বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার অনুপস্থিতি যেমন রাজনীতিকে এক ধরনের শূন্যতায় ফেলেছে, তেমনি বিএনপিকেও মোকাবেলা করতে হবে নানা চ্যালেঞ্জ। তবে দলটির নেতারা বলছেন বিএনপির নেত্রীর প্রতি মানুষের অসীম ভালোবাসায় আরও শক্তিশালী হবে দল। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। ৪১ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। ক্যারিসমেটিক নেতৃত্ব গুণে মানুষের হৃদয়ে জায়গা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে। ধৈর্য, একাগ্রতা, আপোষহীন নেত্রী হিসেবে তিনি যেমন সমাদৃত হয়েছেন, একইভাবে ব্যক্তিগত দক্ষতায় দলকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ রাখতেও বড় ভূমিকা ছিল বেগম জিয়ার। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি। দেশের রাজনীতি যখন এক সন্ধিক্ষণে, তখনও অভিভাবকের ভূমিকায় খালেদা জিয়া। গণতন্ত্রের বাতিঘর বলতে তিনি। বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়াকে কেন্দ্র করেই যখন আবার গণতন্ত্রে ফেরার পথ সুগম হচ্ছিল, ঠিক সেই সময় তার প্রস্থান অপূরণীয় ক্ষতি। তিনি হলেন শুধু বাংলাদেশের নয়, তৃতীয় বিশ্বের একজন অবিসংবাদিত নেতা। 1982-83 সালের দিকে তিনি রাজনীতির মঞ্চে আবির্ভূত হন এবং বিএনপির হাল ধরেন। তিনি পরিণত হয়েছিলেন বাংলাদেশের একজন অভিভাবকে। জাতির সংকটময় মুহূর্তে তিনি দিক নির্দেশনা দিতে পারতেন। আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা সেই সুযোগটা হারালাম। আল্লাহু আকবার। জাতীয় রাজনীতির পাশাপাশি খালেদা জিয়ার শূন্যতায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিএনপিকেও, মত বিশ্লেষকদের। খালেদা জিয়া অন্তত তার মৃত্যুর আগে দেখে গেলেন যে এই দেশের বুকে 15.5 বছরের জন্য যে ফ্যাসিবাদী স্বৈরশাসন জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই স্বৈরশাসনের অবসান হয়েছে। তিনি চলে গেছেন, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে, তার কর্মকাণ্ড রয়ে গেছে, তার দল রয়ে গেছে। দেশবাসীর মধ্যেই তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। বিএনপিকেও নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে সামনের দিকে তাদের যেতে হবে। সেই ক্ষেত্রে বিএনপির জন্য এটা একটা বড়, আমরা বলবো যে চ্যালেঞ্জের জায়গায় তারা পড়েছেন। তারেক রহমানের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে কয়েকটা জিনিস তার জন্য বাড়তি সুবিধা হবে। একটা হলো যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান। তারেক রহমান রাজনীতিক হিসেবে পরিপক্ক হয়েছেন উল্লেখ করে আদর্শিক জায়গা ঠিক থাকলে সব চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। অনেকেই এখনো আছেন যারা তার বাবার আমল থেকে রাজনীতি শুরু করেছিলেন, ঘনিষ্ঠ ছিলেন, এখনো তারা দলে আছেন। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে তিনি কাজে লাগাতে পারবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার প্রস্থানে সারা দেশের মতো শোকের ছায়া বরিশাল জুড়ে। দক্ষিণাঞ্চলের পরতে পরতে যিনি উত্তরাধিকার সূত্রে রেখে গেছেন একটি ইতিহাস, এমন এক নারী, এক আপোষহীন নেত্রী, একজন স্বপ্নদ্রষ্টা অম্লান থাকবেন হৃদয়ে, বলছেন সাধারণ মানুষ থেকে নেতাকর্মীরা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এক নির্ভীক আপোষহীন নারী, জীবনের প্রতিটি সন্ধিক্ষণে গণতন্ত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন যিনি। বেগম খালেদা জিয়ার প্রস্থান যেন স্তব্ধ করে দিয়েছে চারদিক। সাধারণ মানুষ থেকে দলের কর্মী, সব শ্রেণীর মানুষের ঢল নেমেছিল তার শেষ বিদায়ে। বিভিন্ন প্রান্তে আজও লক্ষ লক্ষ শ্রদ্ধাঞ্জলি। সারা দেশের মতো বরিশাল জুড়েও বিষাদের মেঘ, কালো পতাকা আর শোক আবহে ছেয়েছে নগরীর অলিগলি। তবে বরিশালের মানুষের হৃদয়ে তার নাম আবেগ আর দৃঢ়তার মিলনে লেখা। খালেদা জিয়া যা করছে আমাদের জন্য কখনো দিন আমরা বলতে পারবো না। হ্যাঁ, খুব ভালো মানুষ ছিল, আর এর পিছে আসি, থাকবো। আমরা শ্রদ্ধা করি, সে বিগত দিনের প্রধানমন্ত্রী ছিল, বরিশালের মানুষ তাকে বলবে না। বরিশাল বিভাগ প্রতিষ্ঠা, পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, বরিশাল বিমানবন্দর, সার্কিট হাউস, গণগ্রন্থাগার, জেলা জজ আদালতের উদ্বোধন, করাঞ্চল প্রতিষ্ঠা, মহিলা টিটিসি, জিপিও সহ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান অসামান্য। কৃষি, স্বাস্থ্য ও নারী শিক্ষার প্রসারে বেগম জিয়া বাজায় ছিলেন নতুন বীণা, করেন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন।
অবহেলিত দক্ষিণাঞ্চলের পল্লী যোগাযোগে অবকাঠামো উন্নয়ন ও সেতু স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেগম জিয়া। এছাড়া অন্ধকার দূর করে দক্ষিণাঞ্চলকে আলোকিত করতে বিদ্যুতায়ন কার্যক্রম শুরু হয় তার হাত ধরেই। খালেদা জিয়ার প্রস্থান দক্ষিণাঞ্চলবাসীর জন্য অপূরণীয় বলে মনে করেন নেতাকর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়াউর রহমান খালেদা জিয়া ছাড়া এখানে কেউ উন্নয়ন করে নাই। আপনি কোনো কাগজপত্র বা কোনো জায়গায় আঙুল দিয়ে দিশারা দিয়ে আপনি কোনো দালান কোঠা দেখাইতে পারবেন না। সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ, সেখানে ডেভেলপমেন্ট আমরা উন্নয়ন করেছি। সেখানে থানায় জায়গা হয় না, আমার কলেজের জায়গার মধ্যে থানা করে দিচ্ছি মানুষের উন্নয়নের জন্য। টোটাল বরিশালই আজকে শোকের ছায়া, কারণ বরিশাল বিভাগ উনি করেছেন। বরিশালের যা কিছু উন্নয়ন, যা কিছু সব বেগম খালেদা জিয়ার হাত ধরে। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরিশালের এক অবিচ্ছেদ্য অধ্যায়। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, মন্থর অর্থনীতির চাকা, শৃঙ্খলা নেই আর্থিক খাতে, চড়া জিনিসপত্রের দাম, উত্তপ্ত রাজনীতির মাঠ, প্রতিবেশী দেশের সঙ্গে উষ্ণ সম্পর্ক, এত সব চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে নতুন বছর 2026। বিশ্লেষকরা মনে করেন 2026 হবে বাংলাদেশের জন্য ভীষণ চ্যালেঞ্জিং। নানা ইস্যুতে উত্তাল রাজনীতির মাঠ, দাবি আদায়ের আন্দোলনে চিরচ্যাপ্টা তিলোত্তমা ঢাকা, প্রতিবাদের আগুন যেন পৌষের শীতকেও হার মানায়। ওসমান হাদি হত্যার বিচারের দাবি, তার সঙ্গে নির্বাচনী ডামাডোল। নতুন বছরে আন্দোলনের রাশ টেনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনই যেন বড় চ্যালেঞ্জ। স্বাধীনতা সার্বভৌমত্ব অব্যাহত রাখতে হলে এই নির্বাচনের কোনো বিকল্প নেই। সব দলই নির্বাচন করার জন্য আগ্রহী, এবং তারা আগ্রহী বললে তারা চেষ্টা করছে বিভিন্ন ধরনের জোট বা অ্যালায়েন্স গঠনের জন্য। এগুলি শুভ লক্ষণ। শত বাধা পেরিয়ে একটি নির্বাচিত সরকার ফেব্রুয়ারিতে ক্ষমতায় বসলেও তাদের জন্য কঠিন হবে আইন শৃঙ্খলা বাহিনীর পুনর্গঠন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। যে পর্যায়ে তারা নিরাপত্তা পরিস্থিতি তারা পাবে এবং যে ধরনের বাহিনী দিয়ে এটাকে মোকাবেলা করতে হবে, এই দুইটার বিরুদ্ধে বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে। গোয়েন্দা নজরদারির যে দক্ষতা বা সক্ষমতা আমাদের থাকা দরকার, সেখানেও একটা শিথিলতা এবং দক্ষতার অভাব দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সবার আগে নিশ্চিত করতে হবে সকলের জন্য কাজের সুযোগ। মূল্যস্ফীতির লাগাম টানা, ভঙ্গুর আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানো, জ্বালানির অনিশ্চয়তা দূর করে আমলাতান্ত্রিক জটিলতা মোকাবিলা করাই চ্যালেঞ্জ। বেসরকারি খাতের আত্মবিশ্বাস, ইনভেস্টর কনফিডেন্স, বিজনেস কনফিডেন্স তলানিতে চলে গেছে। নতুন সরকারকে ইনফ্লেশনকে 6% নামানোর চেষ্টা করে যেতে হবে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 32-33 বিলিয়ন কিভাবে পার হবে সেই জায়গায় ফোকাস রাখতে হবে, টাকার মান ধরে রাখতে হবে। কর্মসংস্থান বলেন অথবা অর্থনীতির জিডিপির কন্ট্রিবিউশনে বলেন, উইদাউট প্রাইভেট সেক্টর কোনো গভর্নমেন্টই সামনের দিকে এগোতে পারেনি, সামনের দিকেও পারবে না। একটি নির্বাচিত সরকার এসে ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা, এটাকে কন্ট্রোলে নিয়ে আসা। সেকেন্ড হলো এনার্জি ক্রাইসিস, এটাকে অ্যাড্রেস করা। নতুন বছরে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে প্রতিবেশী দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক। আন্তর্জাতিক রাজনীতিকে সমঝে চলে কৌশলে দেশের স্বার্থ রক্ষায় দক্ষতা দেখাতে না পারলে 2026 হতে পারে ঝুঁকির বছর। বিভিন্ন দেশে ভিসা পেতে আমাদের বেগ পেতে হচ্ছে। এই ইমেজ ক্রাইসিস থেকে বাংলাদেশকে বের করে আনা, ভারতের সাথে আমি মনে করি না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলে 13ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্ক একেবারে রিসেট হয়ে যাবে, তা না। বাংলাদেশকে ডাইভার্সিফাই করা দরকার তার ফরেন পলিসি। নতুন বছরে হাতের নাগালে আনতে হবে জিনিসপত্রের দাম, নিয়ন্ত্রণে রাখতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, গড়তে হবে শান্তিপূর্ণ বাংলাদেশ। আর এজন্য কেবল রাজনীতিবিদ নয়, প্রয়োজন প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
পৌষের মাঝামাঝি সময়ে সারা দেশে জেঁকে বসেছে শীত। 17 জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ভোরে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 9.5 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। গেল 3 দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। শীত সবার জন্য সমানভাবে এলেও বেশি বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। বিভিন্ন জায়গা থেকে পাওয়া 14,640টি কম্বল জেলার 4টি উপজেলা শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগে শীতের মাত্রা বেশি। এদিকে ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক দুটি স্থানে 5টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অন্তত 12। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশায় রাত 3টা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকা পড়েছে 2টি ফেরি। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, তীব্র শীতে জনজীবনে কেমন প্রভাব পড়েছে, এমন আবহাওয়া কতদিন থাকতে পারে, বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, আসলে পৌষের কনকনে শীতে চুয়াডাঙ্গায় কিন্তু জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত বুধবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা। এবং আজ সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 95%। এই কনকনে শীতে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে রয়েছে যারা ছিন্নমূল অসহায় মানুষ রয়েছে। তারা আমরা সকাল থেকে দেখেছি ঘন কুয়াশায় চারিদিকে একেবারে মোড়ানো। যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু বের হচ্ছে কাজের সন্ধানে, কিন্তু বের হয়েও কিন্তু তারা কাজে যেতে পারছে না, কারণ এই প্রচন্ড শীতে তাদের কাজ করতে বেশ অসুবিধা হচ্ছে। এছাড়া কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যারা ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়া কিন্তু আমরা হাসপাতালগুলোতে দেখেছি সে বিভিন্ন রোগী কিন্তু ভর্তি আছে এবং এর বেশিরভাগই কিন্তু শীতজনিত রোগ এর রোগী বেশি হচ্ছে এবং শিশুদের এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছে, গতকাল পর্যন্ত বিভিন্ন দপ্তর, বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং ত্রাণ দপ্তর থেকে 14,640টি কম্বল তাদের বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই কম্বলগুলি চুয়াডাঙ্গা জেলার 4টি উপজেলায় বন্টন করা হয়েছে এবং সেগুলো বিতরণ করা হচ্ছে। গত রাত্রেও আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক বিভিন্ন আশ্রয় যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে কিন্তু শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এবং শীতার্ত মানুষ যেটি বলছে, যারা ছিন্নমূল অসহায় মানুষ রয়েছে, তারা বলছে যে এই শীতবস্ত্র যেটা একেবারে প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, আগামীকালকে কিন্তু এই যে তাপমাত্রা সেটি থাকবে এবং 2 দিন তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে কিন্তু মঙ্গলবার থেকে তাপমাত্রা পারদ আরো কমে আসবে। শ্রাবন্তী। সেলিম, আপনাকে ধন্যবাদ। শীতের প্রভাবে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্করাই আক্রান্ত হচ্ছেন বেশি। রোগীর চাপ সামলাতে হিমশিম হাসপাতালগুলোর। এ সময় শিশুদের পর্যাপ্ত শীতের কাপড় পরানোর পাশাপাশি কুয়াশার মধ্যে বাইরে না নেয়ার পরামর্শ চিকিৎসকদের। দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসের কারণে সারা দেশে জেগে বসেছে হাড় কাঁপানো শীত। তীব্র শীতে দেশের সব হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী বাড়ছে। মাত্র 1.5 মাসের শিশু সাইমা, এরই মধ্যে ধরা পড়েছে নিউমোনিয়া। গাজীপুর থেকে তাকে ঢাকায় শিশু হাসপাতালে এনেছেন অভিভাবকেরা। নারায়ণগঞ্জ থেকে আসা 8 মাসের আইমানও আক্রান্ত নিউমোনিয়ায়। তার কাছে ফার্মেসি দিয়ে ওষুধ এনে খাওয়াইছিলাম, পরে দেখি কাশি বেশি, পরে এই যে হসপিটালে ভর্তি হয়েছে। ও হওয়ার পর থেকে 1 মাস পর থেকে ওর ঠান্ডা, কাশি, নিউমোনিয়া হয়েছে। এখন পর্যন্ত বারবারই হইতেছে নিউমোনিয়া। ঋতু পরিবর্তনের জন্য বয়স্কদের পাশাপাশি বাচ্চাদের ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা সহ শ্বাসতন্ত্রের রোগ বেশি হচ্ছে। বেড়েছে ত্বকের নানা সমস্যাও। এই সময় বাচ্চাদের বিশেষ করে অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং ব্রঙ্কিওলাইটিসের সবচেয়ে বেশি প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়া নিউমোনিয়ার রোগীও আছে। শৈত্যপ্রবাহের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে অহেতুক বাইরে ঘোরাফেরা করবেন না। যে বাচ্চাগুলো ছোট, 6 মাসের নিচে বয়স, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাওয়াতে হবে, ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। না
নাক পরিষ্কার করে দিতে হবে। এদিকে ডায়রিয়া আক্রান্ত 7 মাসের শিশু রোজামণিকে নিয়ে তার মা মহাখালীর কলেরা হাসপাতালে এসেছেন ভর্তি করতে। ঋতু পরিবর্তনের প্রভাবে বেড়েছে রোটাভাইরাসজনিত ডায়রিয়া। কলেরা হাসপাতালে বেড়েছে শিশু রোগীর চাপ। 3 দিন ধরে পাতলা পায়খানা, তো আমি তো এদিকে চিনি না জানি না, পরে ওই বলছে যে ঢাকা কলেরা হাসপাতাল আছে, ওই জায়গায় নিয়ে যাও মহাখালী। 5 দিন ধরে বাথরুম শুরু হয়েছে, আমি আবার এখানে আসছি 3 দিন। ডায়রিয়ায় শিশুদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন। মাদারপুরে হসপিটালে নিয়েছিলাম, তখন অসুস্থ একদম চোখ করে একদম মারা যাওয়ার অবস্থায় ছিল। চিকিৎসকরা বলছেন তাপমাত্রার হঠাৎ পরিবর্তনে ভাইরাস ও ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠায় এসব জটিলতা তৈরি হয়েছে। রোটাভাইরাল ডায়রিয়ার জন্যই বেশিরভাগ বাচ্চা আক্রান্ত হয় এবং আমাদের হাসপাতালে পেশেন্টের নাম্বার বেড়ে যায়। বড়দের ক্ষেত্রে আমরা বলি যে ইস্টেরিশিয়া কোলাই, সালমোনেলা, অনেক সময় ভিব্রিও কলেরি, এই ধরনের প্যাথোজেন দিয়ে বেশি হয়। এবং ভাইরাসের মধ্যে রোটাভাইরাস ছাড়া এডিনোভাইরাস আছে, যে এই এডিনোভাইরাস দিয়েও ডায়রিয়া হতে পারে। এ সময় অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার পরামর্শ তাদের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সড়কবাতি থাকলেও রাত হলেই আঁধারে ঢাকা পড়ে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের বড় একটি অংশ। জুনে সড়কবাতিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার 3 মাস পর থেকে এমন পরিস্থিতি। অন্ধকারে চুরি, ছিনতাই, দুর্ঘটনা ঘটছে প্রায়। তার চুরি গেছে দাবি করে মেরামতের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এক্সপ্রেসওয়ের আদলে নির্মিত ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডটি এখন নারায়ণগঞ্জের লাইফ লাইনে পরিণত হয়েছে। দিনের বেলায় ছুটে চলছে যানবাহন, পথচারীরাও নিশ্চিন্তে ব্যবহার করছেন ফুটপাত। অথচ রাতের অন্ধকারে পাল্টে যায় সড়কের দৃশ্য, যেখানে আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। চলতি বছরের জুন মাসে সড়কবাতিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার 3 মাস পরেই দেখা দেয় এমন বিভ্রাট। আন্দাগান্দা কিছু দেখা যায় না, আইল্যান্ড টাইল্যান্ড দেখা যায় না, লাইট থাকতে তো আইল্যান্ড টাইল্যান্ড সব দেখা যায়। রাস্তাতে লাইট থাকলে জনগণের জন্যই ভালো, যদি নষ্ট হয় তো জনগণেরই তো খারাপ। লাইট থাকে একটা লোকে ভয় পাবে যে এখান থেকে চিন্তা করলে পাশের থেকে মানুষ আসতে পারে, অন্ধকারের মধ্যে কেউ যাইব না। সড়কবাতির তার চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা। এই সুযোগে অপরাধীরাও সংগঠিত হচ্ছে অন্ধকারাচ্ছন্ন স্থানে। ছিনতাই, চুরি, সড়ক দুর্ঘটনা ঘটছে প্রায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারী ও যাত্রীরা। রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে লাইটটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এখানে চুরি, ছিনতাই থেকে শুরু করে এই লাইট না থাকার কারণে দূরবর্তী যেই গাড়িগুলো আছে সেগুলো অ্যাক্সিডেন্ট করতেছে। লাইটটা না থাকার কারণে আমাদের রাস্তা দিয়ে বার হওয়াটা রিস্ক হয়ে গেছে। অনেক পরিমাণ ছিনতাই হয়, প্রত্যেক দিন একটা না একটা ছিনতাই হয়ই। আলোকবাতি সচল করার আশ্বাস দিয়ে সড়ক ও জনপথ বিভাগ বলছে অপরাধ দমনে জোরদার করতে হবে পুলিশের টহল। আইন শৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি উত্থাপিত হয়, তো সবাই বিষয়টি নিয়ে বেশ কনসার্ন এবং পুলিশও তাদের তৎপরতা এবং টহল অনেকাংশে বৃদ্ধি করার আশ্বাস দিয়েছে। এবং আমরা ঠিকাদারকে বলেছি যে এই যে সমস্ত অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত মেরামত করে দেওয়ার জন্য। সড়কটি 6 লেনে উন্নীত করতে সরকারের খরচ প্রায় 438 কোটি টাকা। যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেখানে সড়কবাতির আলো থাকলেও পেছনের পুরোটাই অন্ধকার। প্রায় 108 কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানই অন্ধকারে নিমজ্জিত। 438 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কবাতির এমন পরিস্থিতি হতাশ করেছে যাত্রীদের। দ্রুত এই সমস্যার সমাধানে স্থায়ী উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। সাবিদ আল হাসান, টিবিসি নিউজ, নারায়ণগঞ্জ। কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। নদী পারাপারের একমাত্র উপায় নৌকা, যা অনেক সময় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। নদীর নাব্য সংকট ও প্রাকৃতিক বাধার কারণে স্কুল, কলেজ ও হাসপাতালে যাতায়াত কঠিন। তাই মানববন্ধন, গণস্বাক্ষর, লিফলেট বিতরণের মাধ্যমে এই অঞ্চলের সাধারণ মানুষ দাবি জানাচ্ছেন দ্রুত সেতু নির্মাণের। কুড়িগ্রাম জেলা শহর থেকে 40-45 কিলোমিটার দূরের রৌমারী ও রাজীবপুর উপজেলা ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন। নদীপাড়ের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। তবে সম্প্রতি ফেরি চলাচল শুরু হলেও নাব্য সংকট ও অন্যান্য কারণে প্রায়ই বিঘ্ন ঘটে। ফলে দুর্ভোগে পড়েছেন নদীপাড়ের সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, কয়েক বছর আগে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও তা থমকে আছে। ফেরি দিনে একবার চলে, আবার নাও চলে, ওই পার যায় আসে না। আমাদের যাতায়াতের অনেক কষ্ট। আমাদের অনেক রোগীকে নিয়ে আসতে পারি না, সুচিকিৎসা দিতে পারি না, অকালে মৃত্যুবরণ করে। 3 উপজেলার মানুষের দুর্ভোগ কিন্তু কাটতেছে না। আমাদের শিক্ষা, আমাদের কৃষি এবং আমাদের চিকিৎসার ক্ষেত্রে খুব বড় একটা ধকলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেতু নির্মিত হলে ব্যবসা বাণিজ্যের প্রসারের পাশাপাশি জেলার স্থলবন্দরগুলো প্রাণ ফিরে পাবে বলে মনে করেন ব্যবসায়ী নেতা। এই সেতুটি নির্মাণ হলে যাতায়াত ব্যবস্থা এবং
ঢাকাগামী আমাদের যে যাতায়াত সেটি আমাদের জন্য অনেক সময়ের ব্যবধানে কমে আসবে। স্থলবন্দরটি আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবো। জেলার মানুষের প্রত্যাশা সেতুটি নির্মিত হলে রাজধানী ঢাকার সাথে যেমন দূরত্ব কমবে, তেমনি যোগাযোগ ব্যবস্থায়ও আসবে আমূল পরিবর্তন। ডিবিসি নিউজ ডেস্ক। পটুয়াখালীর বিভিন্ন উপজেলার নদীর পাড়ে মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এই প্রকল্পের কাজ মানহীন ও পরিকল্পনাহীনতাভাবে চলছে, ফলে অল্প দিনের মধ্যেই বাঁধ ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তারা বলছেন এই কাজের তেমন কোনো সুফল মিলবে না, তাই এলাকাবাসী দ্রুত কাজের মান যাচাই এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মধ্যে পায়রা নদীর তীরে অবস্থিত চরখালী হাজীখালী গ্রামের পাশে নদীর ভাঙন রোধ ও নদীর পাড়ে বসতবাড়ি রক্ষায় প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত কাজ করতে গিয়ে নদীর পাড় থেকে মাটি কেটে 5 থেকে 7 মিটার দূরত্বে বেড়িবাঁধ নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দুর্বল হয়ে যাচ্ছে নদীর তীর। সামান্য বৃষ্টি বা জোয়ারেই বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কা স্থানীয়দের। নদীর পার কাটতে যদি নদীর রাস্তা বাঁধে তাই রাস্তা থাকে, জমি আছে আর দেবে না, কি করবে? ওই যেটু থাবড়াই রাখতে পারে। সব ব্যাংকে চলে লইয়া যায়, দাবার আইলে দাবার বন্যা চললে নদী তো আছে 40 ফুট জায়গা, 40 ফুট জায়গাতে ভাঙতে সময় লাগবে 3-4 মাস। তারপর তো আবার এই রাস্তা যাই দিয়ে। বিশেষজ্ঞরা বলছেন নদীর তীর থেকে মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণ করা হলে বাঁধ ধসে পড়ার ঝুঁকি বেড়ে যায়। খুব নরম মাটি দিয়ে তৈরি করা হচ্ছে, নদীর একেবারে নরম মাটি দিয়ে। এটা কম্পাকশনটা ঠিকভাবে নিশ্চিত করা হয় না, পানি চুইয়ে আসা এই বিষয়টা থাকে খুব সহজে, এবং এটা খুব সহজে ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। নদীর পাড়ের মাটি কেটে বেড়িবাঁধ নির্মাণে সবসময় নিরুৎসাহিত করা হয় বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা নর্মালি এটাকে সবসময় নিরুৎসাহিত করি, এবং যদি আমাদের নলেজে আসে আমরা চেষ্টা করি যাতে করে নদীর পাশ থেকে মাটি না কাটে, বরং স্থানীয় লোকজনকে বুঝিয়ে যে তারা মাটি দিলে তাদের মাটি দিয়ে কাজ করে থাকে। সঠিক পরিকল্পনা ও উপযুক্ত উপকরণ ব্যবহার করে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। আগাম চাষ করা আলুর ভালো দাম পেয়ে খুশি জয়পুরহাটের কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় বিঘা প্রতি ফলন হচ্ছে প্রায় 60 মণ। মৌসুমের শুরুতে দাম কম থাকলেও হঠাৎ বেড়ে গেছে আলুর দাম। বর্তমান বাজারে প্রতি মণ আলু বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা। লোকসান পোষাতে কৃষকরা জয়পুরহাটে এবার প্রায় 4500 হেক্টর জমিতে আগাম আলু চাষ করেছেন। গেল বছরের তুলনায় আলু বীজের দাম কমের পাশাপাশি রোগবালাই না থাকায় বিঘা প্রতি কৃষকের খরচ হয়েছে প্রায় 25,000 টাকা। আবহাওয়া ভালো থাকায় এবার আলুর ফলনও হয় আশানুরূপ। বিঘা প্রতি ফলন হয় প্রায় 60 মণ। প্রথমে আগাম আলুর চাষ করে আশানুরূপ দাম না পেলেও কয়েকদিনে হঠাৎ বেড়ে প্রতি মণ আলু বিক্রি হচ্ছে প্রায় 1000 টাকায়। এতে বিঘা প্রতি কৃষকদের লাভ 25 থেকে 30,000 টাকা। গত সপ্তাহে বাজার ছিল 500, 550, 560 এরকম বাজার ছিল। এই সপ্তাহে আমাদের বাজার ভালো, 900, 950, 1000 টাকা মন যাচ্ছে। আমাদের প্রত্যেক বছরে আগাম জাতের আলু লাগানো হয়, এবার একটু দাম বাড়ছে, মোটামুটি ভালোই আসছে, তাতে তো দেখা যাচ্ছে অর্ধেক লাভ হবে। এবার থাকে ইনশাল্লাহ আমরা আগামীতে এই আলু আসতেছে, আমরা ভালো পয়সা পাবো। দাম বাড়ার কথা জানালেন ব্যবসায়ীরাও। আজকে আলু দাম 950 টাকা, 1000 টাকা বিক্রি হচ্ছে পাইছি। গত সপ্তাহে আলুর দাম ছিল 600 টাকা, আজকে ক্যারেজ আলু বিক্রি হচ্ছে 1000 টাকা, আর রোমানা লাল যে আলুটা আছে এটা বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা মণ। আগাম আলুর দাম স্বাভাবিক রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিপণন অধিদপ্তরের। আগাম জাতের আলু যে সকল কৃষক চাষাবাদ করেছে তারা কিছুটা দাম কম পেয়েছিল। এর মূল কারণ হিসেবে ছিল গত মৌসুমের আলু হিমাগারে সংরক্ষিত ছিল। বর্তমানে হিমাগারে গত মৌসুমের আলু মজুদ নাই বললেই চলে, যার কারণে বাজারে আগাম জাতের আলুর চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে করে কৃষক লাভবান হচ্ছে। আগাম চাষ করা আলুর বর্তমান বাজার স্থিতিশীল থাকবে এমনটি প্রত্যাশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।